This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন ফুল অ্যান্ড ফাইনাল। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি, আমার সঙ্গে রয়েছে মধুকল্পিতা। এখন সব থেকে বেশি আলোচ্য বিষয় যেটা শুধুমাত্র TV9 বাংলা তার দর্শকদের জন্য তুলে ধরছে, SIR এর সমস্ত খুঁটিনাটি। ঘড়ির কাঁটা বলছে আর মাত্র 2 ঘন্টা 15 মিনিট, 2 ঘন্টা 17 মিনিট। আর ঠিক তারপরেই SIR নিয়ে সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশন, সেদিকে নজর থাকছে আমাদের। সরাসরি সমস্ত খুঁটিনাটি আমরা তুলে ধরছি TV9 বাংলা দর্শকদের জন্য। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, দেখো আর কিছুক্ষণের মধ্যেই সাংবাদিক বৈঠক রয়েছে নির্বাচন কমিশনের সদর দফতরে এবং সেখানে 5 রাজ্যে SIR সবার আগে ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। কেন 5 রাজ্যে? তার কারণ এখানেই আগামী বিধানসভা ভোট সবার আগে রয়েছে। তারপর দফায় দফায় গোটা দেশে শুরু হতে চলেছে SIR। সাধারণত বিজ্ঞপ্তির 7 দিন সময় লাগে, তারপরে এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যাবেন এই যাবতীয় বিএলওরা এখানের মুখ্য ভূমিকায় রয়েছেন। আজও আমরা দেখছি বিএলওরা সিইও দফতরের সামনে ডেপুটেশন দিচ্ছেন। আজকে তো SIR বিজ্ঞপ্তি হবার কথা রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই। আজকের আপনারা কি মনে করছেন, কি করতে এসছেন? এবং দ্বিতীয় প্রশ্ন, কি মনে হচ্ছে বিজ্ঞপ্তি কি জারি হতে পারে? আপনাদের সম্পর্কেও কি কিছু বলা হতে পারে এই জাতীয় কমিশন? দেখুন, বিজ্ঞপ্তি জারি হবে কি হবে না সেটা তো ECI বলতে পারে, আমরা তো কোনো অথরিটি নয়। কিন্তু আমরা আজকে বিজ্ঞপ্তি জারি হওয়ার ঠিক আগে, মানে ঠিক প্রাক মুহূর্তে আর কি, আমরা আজকে এসে সিও দপ্তরে হাজির হয়েছি। তার মূল কারণ আপনারা জানেন যে প্রকাশ্য জনসভা থেকে শুধুমাত্র বিএলওদের টার্গেট করা হচ্ছে। শুধুমাত্র বিএলও, আমি বারবার করে বলছি, বিএলওদের উপরে ইআরওরা আছেন, তার উপরে ডিএম আছে, তারপরে আছে ইলেকশন কমিশন। সবাই মিলিয়ে কিন্তু SIR এর কাজটা করবে। স্বাভাবিকভাবে এটা একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি। কিন্তু আমি দেখতে পাচ্ছি বা আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র বিভিন্ন মহল থেকে বিএলওদের টার্গেট করা হচ্ছে। কারণ তারা হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি, তারা যেহেতু শিক্ষক এবং শিক্ষিকা এবং শিক্ষাকর্মী, এদেরকে সব টার্গেট করা হয়েছে। আরও দুঃখের বিষয় শুনলে অবাক হবেন, বিভিন্ন জেলা থেকে আমাদের কাছে রিপোর্ট আসছে যে মহিলা বিএলও যারা অনেকে কোনোদিন ভোটের কাজ করেননি, বিএলওর কাজ করেনি, এই প্রথমবার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তাহলে স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা ভীতি আছে, তাদেরকেই সব টার্গেট বানানো হয়েছে মহিলাদের, যে এদেরকে যদি জাতীয় কমিশনের পক্ষ থেকে আপনাদের হয়ে কিছু বলা হতে পারে, কিছু নির্দেশিকা থাকতে পারে। এটা তো আমরা প্রত্যাশা করেছিলাম, এই কারণেই তো আগে ডেপুটেশন আমরা দিয়ে গেছিলাম যে এই জিনিসগুলো আগে নিশ্চিত করতে হবে। প্রথম কথা হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তার সাথে সাথে কোনো রিপোর্ট যদি আসে কোথাও থেকে সঙ্গে সঙ্গে অ্যাড্রেস করতে হবে সিও দপ্তরকে। অবশ্যই নিরাপত্তাটা তো আমাদের টপ প্রায়োরিটি, মানে 1 নম্বর দাবি হচ্ছে নিরাপত্তা, তারপরে বাকি দাবিগুলো আছে আর কি। আর তার সাথে সাথে আমরা একটা গুরুত্বপূর্ণ দাবি করছি আজকে, যে যারা হুমকি দেখাচ্ছেন বিএলওদের, তাদেরকে ECI এর পক্ষ থেকে, সিইও দপ্তরের পক্ষ থেকে ওয়ার্নিং দেওয়া হোক। না ওয়ার্নিং দিলে কিন্তু এটা চেক হবে না। সেটা দেখতে পাচ্ছি একদম এই মুহূর্তে আর কয়েক ঘন্টার মধ্যে যখন এই বিজ্ঞপ্তি জারি হওয়ার কথা রয়েছে, ডেপুটেশন নিয়ে বিএলওর পক্ষ থেকে যারা রয়েছেন তারা এসেছেন এবং তাদের 1 নম্বর পয়েন্ট হচ্ছে, প্রথম মুখ্য বিষয় হচ্ছে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আজকের বিজ্ঞপ্তিতে আদতে বিএলওদের সম্পর্কে এই ধরনের কোনো নিরাপত্তা সুনিশ্চিত করা হয় কিনা সেটা এখন সবাই বলবে। একেবারে তুমি থাকো আমাদের সঙ্গে। শ্রাবন্তী, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ঝন্টু বড়াইক রয়েছেন আমাদের সঙ্গে। আমি চলে যাবো ঝন্টুবাবুর কাছে। ঝন্টুবাবু, আজ বোধহয় পুরো রাজ্যের মানুষের নজর একদিকেই রয়েছে বিকেল 4:15 নাগাদ, কেননা জাতীয় নির্বাচন কমিশনের যে সাংবাদিক সম্মেলন, সেই সম্মেলনের দিকে নজর থাকছে প্রত্যেকের। বিজ্ঞপ্তি জারি না করা যায় তাহলে শিডিউল ডিসেম্বরের মধ্যে এই যে রিভিউ যে রোল লিস্টটা, যেটাকে বলা হয় ম্যানুস্ক্রিপ্ট লিস্ট, সেটা তৈরি করে প্লেস না করতে পারলে কিন্তু ডিউ টাইমের মধ্যে নির্বাচন করা সম্ভব হবে না। অর্থাৎ একটা সাংবিধানিক ক্রাইসিস তৈরি হবে। খেয়াল করতে হবে যে বিগত লাস্ট যে নির্বাচনটা হয়েছে, SIRটা হয়েছে, সেটার কিন্তু বিজ্ঞপ্তি মানে ফাইনাল ইয়েটা বেরিয়েছিল 2002-এর 26শে মার্চ। প্রায় 4 সপ্তাহের মতন এই পুরো প্রসেসটা কাজে লেগেছিল, ডোর টু ডোর হাউস ফিজিক্যাল ভেরিফিকেশন করা। সেই সময় এটা উত্তরবঙ্গের ডুয়ার্সের একটা বড় অংশে আমি নিজে দায়িত্বে ছিলাম। ফলে এখন কম্পিউটারাইজ সিস্টেমের মাধ্যমে এই ম্যাচিং এবং ম্যাপিং অ্যান্ড ম্যাচিং করার প্রথম ধাপটা যখন প্রায় সমাপ্তর দিকে, সেখানে বিজ্ঞপ্তি জারি করে দ্রুততার সঙ্গে হাউস হোল্ড সার্ভে, যেটা বিএলও ট্রেন্ড বিএলওরা করতে পারেন, সেক্ষেত্রেও বহু সমস্যা আছে। বহু জায়গায় যেটা নির্বাচন কমিশনের নির্দেশাবলী এবং সংবিধান প্রদত্ত রাইটস,
যে পার্মানেন্ট স্টাফদেরকে সেখানে প্রথমে প্রায়োরিটি দিতে হবে, তারপরে যদি সেক্ষেত্রে না থাকে স্পেশাল ক্লজ মেনে সেখানে টেম্পোরারি বা কন্ট্রাক্ট স্টাফদের দিতে হবে, কিংবা অন্য রাজ্যের একই ভাষাগোষ্ঠীর যদি পার্মানেন্ট স্টাফকে হায়ার করা যায়, এটা কিন্তু প্রভিশন আছে। ফলে এই জায়গায় একটা বড় কমপ্লেক্সি আছে যে হাউস হোল্ড সার্ভেটা শুরু করার আগে কিন্তু এই ঘর গোছানোর কাজটা চলবে। এবং একটু আগে আপনাদের প্রোগ্রামে শুনছিলাম যে নিরাপত্তা, যেখানে রাজ্যের প্রশাসনিক প্রধান বিএলওদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের ধমকানো চমকানোর কথাগুলো বলছে। বিশ্বাস করুন 2002-এ আমরা যখন এটা দায়িত্বে নিয়ে বিএলওদের ট্রেনিং দিয়েছি এবং কাজটা সুস্থভাবে 4 সপ্তাহের মধ্যে তুলেছিলাম, তখন কিন্তু একটা প্রশাসনের তরফ থেকে এবং তৎকালীন শাসক দলের তরফ থেকে একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ছিল, উইলিংনেস ছিল তাদের এটা করার। এই নিয়ে আমরা আসছি আপনার কাছে, একটু সঙ্গে থাকুন। এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেটে আমাদের নজর রাখতেই হবে। এসআইআর এর দিন ঘোষণার আগে রাজ্য প্রশাসনে একটা বড় সড় রদবদল। 10 জেলার ডিএম সহ 64 আমলার বদলি। 2 24 পরগনা, কোচবিহার, মুর্শিদাবাদ, পুরুলিয়া, মালদা, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব মেদিনীপুর, দার্জিলিং এর জেলা শাসককেও বদলির নির্দেশ নবান্নের। বদলি করা হয়েছে একাধিক এডিএম এবং এসডিও কে। আরো একবার জানাই আপনাদেরকে, আর কিছুক্ষণের মধ্যেই যখন সাংবাদিক সম্মেলনে বসতে চলেছেন নির্বাচন কমিশনের আধিকারিকেরা, এসআইআর নিয়ে যখন একটা জল্পনা চলছে, ঠিক তখনই রাজ্য প্রশাসনে একটা বড় সড় রদবদল। এবং টিভি 9 বাংলায় সবার প্রথমে খবর আপনাদের সামনে তুলে ধরেন আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের সহকর্মী তন্ময় প্রামাণিক রয়েছেন। আমি তন্ময়ের কাছে চলে যাবো। তন্ময়, যখন এসআইআর ঘোষণা নিয়ে একটা টালমাটাল পরিস্থিতি বলা যেতেই পারে চলছে, ঠিক তখন একটা নজিরবিহীন সিদ্ধান্ত রাজ্য প্রশাসনে। তন্ময়, শোনা যাচ্ছে? আরেকবার যদি প্রশ্নটা করো। যখন এসআইআর নিয়ে একটা টালমাটাল পরিস্থিতি বলা যেতে পারে, যে এসআইআর ঘোষণা হবে এরকম একটা পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে রয়েছি, ঠিক তখনই রাজ্য প্রশাসনের একটা নজিরবিহীন সিদ্ধান্ত, একসঙ্গে এতজন আমলার বদলি। দেখো, যেটা মনে করা হচ্ছে, ওয়াকিবহাল মহল যেটা মনে করছে যে এসআইআর আজকে ঘোষণা হতে পারে। এসআইআর ঘোষণা হলে নির্বাচন কমিশনের অধীনে চলে যাবে বিএলও, ইআরও এরা, অর্থাৎ জেলা শাসক যারা রয়েছেন, ডিএম যারা রয়েছেন, তারাও কিন্তু ইলেকশনের সবচেয়ে বড় পার্ট, কারণ ইলেকশন কমিশনের সঙ্গে তাদের ডিরেক্ট যোগাযোগ থাকে। তারাই হচ্ছেন সেই জেলার ইলেকশনের হেড, নির্বাচনের হেড, অর্থাৎ তারা ইলেকশন কমিশনের যাবতীয় সিদ্ধান্ত তারা হচ্ছে বলা চলে ইমপ্লিমেন্ট করেন বা কাজে লাগান। সেই জায়গায় দাঁড়িয়ে অনেক সময় আমরা দেখেছি যে দীর্ঘদিন ধরে একটি পদে রয়েছেন কেউ, তিনি জেলার কোনো পুলিশ কর্তা হতে পারেন, তিনি জেলার কোনো আধিকারিক হতে পারেন, মানে জেলা শাসক হতে পারেন, মহকুমা শাসক হতে পারেন, অন্য কোনো পদাধিকারী হতে পারেন। তখন নির্বাচন কমিশন দীর্ঘদিন ধরে যারা একই জেলাতে রয়েছে এসে সেগুলো পরিবর্তন করতে শুরু করে। আমরা 19-এ দেখেছি, আমরা 21-এর নির্বাচনে দেখেছি, আমরা 24-এর নির্বাচনে দেখেছি। ফলে কোথাও কি তাহলে আগে ভাগে যারা দীর্ঘদিন ধরে রয়েছেন, এখানে এমন 3টে 4টে 5টা জেলা রয়েছে যে জেলার এরকম একাধিক আধিকারিককে নিয়ে এই রাজ্যের বিরোধীদের দীর্ঘদিনের অভিযোগ রয়েছে যে তারা একেবারে শাসক দলের হয়ে কাজ করেন। সেই জায়গাটাকে বন্ধ করার জন্যই কি আগেভাগে এখানকার প্রশাসন, রাজ্য প্রশাসন তারা সিদ্ধান্ত নিলেন যে এসআইআর যদি শুরু হয়ে যায়, নির্বাচন কমিশন যদি একটু একটু করে হস্তক্ষেপ করতে শুরু করে তার অধিকার অনুযায়ী, সেই জায়গায় দাঁড়িয়ে তার আগেই কি রাজ্য নিজের মুখ রক্ষায়, কিংবা একটা বলা চলে কৌশল যে আগে থেকেই অফিসারদের সরিয়ে নেওয়া, সেখানে নতুন অফিসার নিয়োগ করা, অর্থাৎ ফিরে এসে নির্বাচন কমিশন নতুন করে কোনো অফিসার বদলি করার আগে 5 বার তাহলে ভাবতে হবে, এমনটাই মনে করছেন কিন্তু যারা ইলেকশন বিশেষজ্ঞ রয়েছেন, ভোট বিশেষজ্ঞ যারা রয়েছেন, যারা ইলেকশন প্রসেস সম্পর্কে জানেন। ফলে কোথাও এসআইআর হতে পারে, শুরু হতে পারে, আজকেই ঘোষণা হয়ে যেতে পারে, বা নির্বাচন কমিশন সূত্রে যে খবর আমরা পাচ্ছি 1 নভেম্বর থেকে এই রাজ্য সহ আরও বেশ কয়েকটি রাজ্যে এসআইআর কার্যক্রম শুরু হয়ে যাবে। তার আগেই এই আমলা বদলি রাজ্য প্রশাসনের তরফে বলা চলে একটা কৌশলগত অবস্থান। তন্ময়, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা এই বিষয় নিয়ে একটু রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক রয়েছেন আমাদের সঙ্গে। আমি একবার ঝন্টুবাবুর কাছে চলে যাবো। ঠিক যেরকম তন্ময় এই কথাটা উল্লেখ করছিল যে এই ধরনের প্রশাসনিক রদবদল আমরা সাধারণত নির্বাচনের আগে, ভোটের আগে দেখি। এসআইআর এখনো লাগুই হয়নি, এখনো পর্যন্ত সূত্র মারফত যে খবর 1 নভেম্বর থেকে লাগু হতে পারে, আজকে নোটিফিকেশন জারি হতে পারে, তার আগেই এত বড় একটা নজিরবিহীন রদবদল। দেখুন, দুটো অ্যাসপেক্ট। তন্ময়বাবু একটা অ্যাসপেক্ট বলেছেন, এটা দীর্ঘদিনের প্রশাসনের প্র্যাকটিস আমরা দেখেছি। বিগত বামফ্রন্টের সময় আমি আপনাকে বলছিলাম যে নির্বাচনের সাথে যুক্ত থাকার সূত্রে আমরা দেখেছিলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে দুটো পার্ট, এটার কিন্তু আমি আরেকটা অ্যাসপেক্ট হিসেবে একটা ব্যাড স্মেল পাচ্ছি। খেয়াল করুন, আপনারা যে ম্যাপিং এবং ম্যাচিংটা দেখিয়েছিলেন, সেই যে জেলাগুলোতে ভয়ানকভাবে মিসম্যাচ আমরা পেয়েছি, সেই সব জেলায় কি তারা
ডিএম বা প্রশাসনিক কর্তাদের তাদের পছন্দের একদম কোর, নবান্ন ঘেঁষা প্রত্যেকেই, কিন্তু তাদের মধ্যেও একটা বড় অংশ আছে পুরোপুরি নবান্নর মানে ক্রিয়রক পুতুলের মতন কাজ করে প্রশাসনে। এটা প্রশাসনের বিভিন্ন সময় যারা সরকারে থাকে তখন হয়। তাদের কি পাঠালো প্রশাসন, নাকি এটা রুটিন সেভ মানে ফেস সেভিং একটা ভূমিকা? যাই হোক না কেন, আমরা অতীতেও দেখেছি এবং আমি যে বছর কাজ করেছি সেই সময় আমরা দেখেছিলাম একদম ইন্টেন্সিভ রিভিশন হওয়ার আগে তৎকালীন সরকার একাধিক এই রদবদল করার পরেও লাস্ট পর্যন্ত নির্বাচন কমিশন কিন্তু সেই রদবদলটাকে ক্যান্সেল করে উইথিন শিডিউল পিরিয়ড এন্ড শর্ট পিরিয়ড তারা তাদের মতন করে আবার গুছিয়েছে আর রিঅ্যারেঞ্জ করেছে। অর্থাৎ এক্ষেত্রেও কি সেরকম কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে? আপনি কি বলেন? একদম একদম হবে, কারণ আপনারা দেখবেন একটু কিছুক্ষণ পরে আপনারা যখন দেখবেন বিশেষ কিছু জেলাতে ভয়ানক সীমান্তবর্তী জেলাগুলোতে আপনি 35, 36, 40% অর্থাৎ 2/3 মেজরিটি ম্যাচিং এ মেলেনি, সেই সব জায়গায় যদি নবান্নের খুব ক্লোজ অ্যাসোসিয়েশন গুলোকে পাঠায় প্রশাসনিক কর্তা ব্যক্তিকে, যাতে সেখানে বিএলওদের বিভিন্ন চাপ দিয়ে এদেরকে স্ট্যান্ড করানো যায়, ফেস সেভিং করানো যায় এবং অবৈধ ভোটারদেরকে স্ট্যান্ড করায় প্রশাসন বা শাসক দল, সেটা কিন্তু নির্বাচন কমিশন জানবে এবং তাদের স্কুটনিতে ধরা পড়বে। ফলে এটা যদি এসআইআর আজকে ডিক্লেয়ার করে কালকে নির্বাচন কমিশন আবার প্রশাসনের মধ্যে রদবদল করে, সেটা তাদের ক্ষমতার মধ্যে আছে। একদম নির্বাচনের তালিকায় তাদের প্রশাসনিক হেরফেরে দেওয়া আছে, নির্বাচনী ক্লজে 324 থেকে 329 এর মধ্যে প্রত্যেকটা আছে এবং মুখ্য সচিবের 256 নম্বর আর্টিকেলে তারা মুখ্য সচিবকে বলতে পারেন এটা। এই সম্ভাবনা আমি কিন্তু উড়িয়ে দিচ্ছি না। আমি এই প্রশাসনের আমাদের সঙ্গে থাকুন, ইতিমধ্যে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। শঙ্কর বাবু, আজকে এখনো পর্যন্ত কমিশন সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে 4:15 নাগাদ সাংবাদিক বৈঠক হবে এবং হয়তো এই 5 রাজ্য ভোটমুখী 5 রাজ্যে এসআইআর এর নোটিফিকেশন জারি হতে পারে, কিন্তু তার আগে একটা নজিরবিহীন ঘটনা, 64 জন আমলার বদলি হয়ে গেছে রাজ্যে। কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, এসআইআর আতঙ্কে ভোগা রাজ্যের তৃণমূল কংগ্রেস রাজ্যের সরকার, তাদের এই 64 জন আমলা বদল একসাথে নিশ্চিতভাবে এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তের পেছনে যেহেতু জেলা শাসক পরিবর্তন ইত্যাদি এক্ষেত্রে একটি বড় ভূমিকা এসআইআর এর ক্ষেত্রে বিভিন্ন জেলায় জেলা শাসকদেরকে নিতে হবে, ফলে এই পরিবর্তনের মধ্যে দিয়ে এসআইআর এর অভ্যন্তরে প্রভাব বিস্তার করবার তাদের বংশবৎ জেলা শাসকদের দিয়ে এই ধরনের কোনো সম্ভাবনা আছে কিনা সেটা নিশ্চিতভাবে খতিয়ে দেখা হবে। যেহেতু এটা সবেমাত্র এই ঘোষণা হয়েছে, সম্পূর্ণ বিষয়টি আরেকবার বুঝবার পরেই আমি আমার পূর্ণ প্রতিক্রিয়া দিতে সক্ষম হব। ধন্যবাদ শঙ্কর বাবু। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ বাবু, এই যে 64 আমলার বদলি, এই রদবদল বা বদলিকে বিজেপি বলছে এটা প্রশাসনিক না, এটা রাজনৈতিক সিদ্ধান্ত, কি বলবেন? দেখুন, বিজেপি কিভাবে এটা দেখে, বিজেপি কিভাবে বলে, সেটা তো ওদের ব্যাপার। আজকে ঘটনাটা হচ্ছে পশ্চিমবঙ্গে একটা খুবই জনপ্রিয় রাজ্য সরকার চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং সেই রাজ্য সরকার জনগণের প্রয়োজনে, প্রশাসনের প্রয়োজনে বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় প্রশাসনের বিভিন্ন কর্তা ব্যক্তিকে পদ বদলি করেছেন বা নতুন করে অ্যাপয়েন্ট করেছেন। এটার মধ্যে রাজনীতি যারা খুঁজতে যান তাদের রাজনৈতিকভাবে তারা দেউলিয়া হয়ে গেছে বলেই আমরা মনে করি। সমস্ত রাজ্যেই এটা হয়, কেন্দ্রীয় সরকারও মধ্যে মধ্যেই এটা করে থাকেন। সুতরাং তার মধ্যে রাজনীতি খুঁজতে যারাই যান তাদেরকেই বলবো যে আপনারা নিজেরা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছেন। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। একেবারে আমরা লাগাতার আপনাদেরকে আপডেট দিচ্ছি এবং প্রথম টিভি9 বাংলা যে খবর ব্রেক করেছে ঠিক দুপুর 12:25 যে এসআইআর এর দিন ঘোষণার আগেই রাজ্য প্রশাসনে বেনজির রদবদল এবং সেই খবর প্রথম ব্রেক করে টিভি9 বাংলা। 10 জেলার ডিএম সহ 64 আমলার বদলি, 2 24 পরগনা, কোচবিহার, মুর্শিদাবাদ, পুরুলিয়া, মালদা, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব মেদিনীপুর, দার্জিলিং এর জেলা শাসককেও বদলির নির্দেশ নবান্নের। বদলি করা হয়েছে একাধিক এডিএম এবং এসডিও কেও।
সরাসরি চলে আসবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী তন্ময় প্রামাণিক রয়েছেন নিউজ রুম থেকে। তন্ময়, দেখো পার্টিকুলার বেশ জেলাগুলোর নাম উঠে আসছে, এই সমস্ত জেলার যারা জেলা শাসকরা রয়েছেন তাদেরকেও বদলির একটা নির্দেশ দেওয়া হচ্ছে, যখন এসআইআর এর আবহ চলছে ঠিক তখনই এই নির্দেশ। দেখো এইখানেই কিন্তু মূল যে রাজনৈতিক বিতর্কটা শুরু হয়েছে, যে রাজনৈতিক বদলি কিনা, যারা ভোট বিশেষজ্ঞ তারা কতগুলো জিনিস তুলে ধরছেন। এক, তুমি দেখো যে জেলাগুলোর নাম রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গা, বিশেষ করে সীমান্তবর্তী অংশ, সুন্দরবনের নানান জায়গা, বিভিন্নভাবে অভিযোগ আসছে লাস্ট 10 বছরে কোথাও কোথাও ভোটার অস্বাভাবিক হারে বেড়েছে। এই অস্বাভাবিক হারে বেড়ে যাওয়া এই ভোটাররা কোথা থেকে এলো, প্রশ্ন এক। প্রশ্ন দুই, TV9 বাংলা যে এক্সক্লুসিভ খবর সামনে এনেছিল গোটা দেশের কাছে, তারপর বিভিন্ন ন্যাশনাল মিডিয়া সেই খবরে নজর দিয়েছিল, সেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনাতে একটি গ্রাম তৈরি হয়েছিল, অভিযোগ রোহিঙ্গারা বসেছিল। প্রশাসনিক ব্যক্তি যারা রয়েছেন, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েতের উপপ্রধান, শাসক দলের নেতা, তারা স্বীকার করে নিয়েছেন, তারপর তারা হঠাৎ করে উধাও হয়ে গেছে। অর্থাৎ সেই মানুষগুলো কোথায় গেল? এইরকম প্রশ্ন শুধু উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা নয়, তুমি এবার যদি দেখো যেগুলো বদলি হচ্ছে সেখানে বেশিরভাগ জেলাতে এই অভিযোগ গুরুতর। মালদা, মুর্শিদাবাদ প্রচুর ভোটার বেড়ে গেছে। মালদার ইংলিশ বাজার পুরসভার লাগোয়া, অর্থাৎ শহর লাগোয়া অংশ, সীমান্তবর্তী গ্রামগুলো, কোচবিহার, যেগুলোতে বারবার বিরোধী নেতারা হুমকি দিচ্ছেন যে এসআইআর হলেই প্রচুর নাম বাদ যাবে, ফলে সেই জেলার জেলা শাসক এবং আধিকারিকদের বদলি কোথাও একটা ইঙ্গিত বহন করছে ঠিক এসআইআর হব যখন হচ্ছে বা এসআইআর ঘোষণা হতে পারে তার আগে। অ্যাবসলিউটলি তন্ময়, তুমি আমাদের সঙ্গে থাকো। আজ বোধহয় প্রত্যেকের নজরই রয়েছে ঠিক বিকেল 4:15 দিকে, কেননা এসআইআর কবে হবে, আদৌ হবে কিনা, এই সমস্ত আপডেটের জন্য আপনাদেরকে নজর রাখতেই হবে একমাত্র TV9 বাংলা। সম্প্রীতি আমার সহকর্মী শ্রাবন্তী রয়েছে মধুকল্পিত, আমরা একবার শ্রাবন্তীর কাছে চলে যাই। শ্রাবন্তী, ঘড়ির কাঁটা যত এগোচ্ছে ততই কিন্তু আরও বেশি মানুষের মধ্যে তারা আরও বেশি উন্মুখ হয়ে রয়েছে যে 4:15 ঠিক কি ঘটতে চলেছে। তাহলে কি নির্বাচন কমিশন আজই নোটিফিকেশন জারি করে দিচ্ছে? তাহলে কি এ রাজ্যে এবার লাগু হতে চলেছে এসআইআর? দেখো, বিকেলবেলা এই বৈঠক রয়েছে এবং সেখানে সাংবাদিক বৈঠকে বাংলা সহ 5 রাজ্যের এসআইআর ঘোষণা করবে ইঙ্গিত আগেই দিয়েছিল নির্বাচন কমিশন। মাদ্রাজ হাইকোর্টে এ নিয়ে বক্তব্য তারা রেখেছিল যে এই সপ্তাহেই হতে পারে এসআইআর, এবং সেই অনুযায়ী আজকের বিকেলবেলা বাংলায় কবে এসআইআর সেটা স্পষ্ট হবে। সাধারণত বিজ্ঞপ্তি জারির 7 দিন, 5 থেকে 7 দিন সময় নেওয়া হবে এবং তারপরেই এসআইআর হবে। অর্থাৎ এনুমারেশন ফর্ম, যেটা বিএলওরা প্রত্যেক বাড়িতে বাড়িতে নিয়ে যাবেন, সেই ফর্ম তারা পাবেন। যদিও যাবতীয় তথ্য নিয়ে একটি বিএলওদের ট্রেনিং হবে আজকের বিজ্ঞপ্তির পরে। অর্থাৎ যে এর আগে বিহারের ক্ষেত্রে যদি আমরা দেখি 11টি ডকুমেন্ট সেখানে লাগু ছিল, পরবর্তী সময় শীর্ষ আদালতের নির্দেশে আধারকেও সংযুক্ত করা হয়। কিন্তু এই আধার কতটা গুরুত্বপূর্ণ হবে, শুধু কি একটা আইডেন্টিটি কার্ড বা একজন সাধারণ ভোটারের শুধুমাত্র একটি পরিচয়পত্র হিসেবে হবে, নাকি আধারকেও গণ্য করা হবে 12 নম্বর হিসেবে, সেটা আজকের বিজ্ঞপ্তিতে স্পষ্ট হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে বিএলওরা যাদের উপরে মূলত আশা রয়েছে নির্বাচন কমিশন, তারা এই বিএলওদের নিরাপত্তার বিষয়টিও আজকের উল্লেখ করতে পারে। একেবারে শ্রাবন্তী, এদিকে আমাদের নজর থাকবে। আমি একবার আমার অপর সহকর্মী দীপঙ্করের কাছে চলে যাব। দীপঙ্কর মতুয়া গড় থেকে রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, রাজ্যের সাধারণ মানুষ বা রাজ্যবাসী যে একটা উদ্বেগের দোলাচলে রয়েছে, কি এই এসআইআর, কি কি নথি সেখানে থাকবে, আমরা অর্থাৎ TV9 বাংলা আমরা তো সমস্ত কিছু খুঁটিনাটি তুলে ধরছি, কিন্তু মতুয়া গড় যেখানে তুমি এই মুহূর্তে রয়েছো তাদের মধ্যেও সেই আশঙ্কার দোলাচল রয়েছে। আর ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তিনি আবার একটা আশ্বাসও দিয়েছিলেন। তিনি বলেছিলেন এসআইআর এ যদি নাম বাদ যায় তাহলে সেক্ষেত্রে সিএএ রয়েছে। কি চলছে মতুয়াগড়ে এখন, সেখানকার যারা বাসিন্দা, সেখানকার মানুষজন তারা ঠিক কি বলছেন এই মুহূর্তে? দেখো, প্রথমে তোমায় দেখাই যে মতুয়াগড় শুধু মানে ঠাকুরনগরের মধ্যে সীমাবদ্ধ নেই, গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ আসছেন এবং ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এই ক্যাম্প চলছে। এই ক্যাম্প মূলত নাগরিকত্বর আবেদন করবার জন্য যে হিন্দুত্বের কার্ড লাগবে বা মতুয়া কার্ড লাগবে সেই কার্ড দেওয়ার ক্যাম্প চলছে, সেই কাজ চলছে। অর্থাৎ 2002-এ নাগরিকত্ব যাদের ভোটার তালিকায় নাম নেই কিন্তু তারা ভোটার তালিকায় পরবর্তীতে নাম তুলেছেন, তাদের নাগরিকত্ব পাওয়ার জন্য যে সুবিধা সেইটা শান্তনু ঠাকুর বলেছিলেন, তার জন্যই কিন্তু এই হিন্দুত্বের কার্ড নেওয়ার হিড়িক পড়েছে এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ আসছেন এবং তাদের মধ্যে একটা আতঙ্ক রয়েছে, একটা ধোঁয়াশা রয়েছে। 2002-এ নাম নেই অথচ তারা কীভাবে যাবেন, যেটা শান্তনু
শান্তনু ঠাকুর আশ্বাস দিয়েছেন যে নাগরিকত্বের আবেদন করলে তাদের নাম ভোটার তালিকায় থাকবে। এখানে যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আপনারা মূলত কি করছেন? জয় হরি বল। আমরা মূলত ঠাকুরবাড়িতে যারা মতুয়া, আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের যারা সদস্য বা সদস্যা, তাদের প্রত্যেককেই হিন্দুত্ব সার্টিফিকেট দিচ্ছি। কারণ আমরা প্রত্যেকটা মানুষ যেমন দ্বিধা দ্বন্দ্বে আছে, এবং আমরাও তো বিভিন্ন সময় মতুয়া মহাসংঘ আন্দোলন করেছে। কিন্তু এই কার্ড পেলে কি 2002-এর নাম না থাকলে তালিকায় নাম থাকবে না? আমরা এই যে হিন্দুত্ব সার্টিফিকেট দিয়েছি সিএ করাবার জন্য, আমি সেটাই বলতে চাইছিলাম। মতুয়া মহাসংঘ দীর্ঘদিনের আন্দোলন এবং বাবা শান্তনু ঠাকুর যে প্রচেষ্টা, এবং উনি একটু ছোট্ট কথা বলি যে উনি যখন 2019 সালে ভোটে দাঁড়ায়, তার আগে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজির সঙ্গে দেখা করেছিলেন। উনি তখন একটি আলটিমেট দিয়েছিলেন যে আমি আপনার হয়ে ভোটে লড়ব আপনার পার্টির, কিন্তু আমাদের যারা উদ্বস্ত এই শরণার্থী বা বাংলাদেশ থেকে যত মতুয়া ভাই আসছে, এদেরকে আপনার নাগরিকত্ব দিতে হবে, অর্থাৎ সিএ করে দিতে হবে। আরেকজনের সাথে কথা বলা হয় যার 2002-এর নাম নেই, অথচ বাসন্তী থেকে এসছেন। কেন এসছেন আপনি এখানে? এই হিন্দু এই নাগরিকত্ব কাট করার জন্য এসেছি। আপনার কি 2002-এর নাম আছে? না 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 না। তাহলে কি আপনি ধোঁয়াশার মধ্যে আছেন, বুঝতে পারছেন না? ওই তো ধোঁয়াশার মধ্যেই আছে, বুঝতে পারছি না। এখন কার্ডটা করি। এই কার্ডটা বাসন্তী থেকে আপনি এত দূর এসছেন, এরপর আপনার কাজ কি হবে? কাজ হওয়ার জন্যই তো এসেছি, কাজ হবে। কি করবেন? যে একটা বিশ্বাস নিয়ে মানুষ সেখানে পৌঁছেছেন, ঠিক কিসের আশ্বাসে? দীপঙ্কর, আমি শুরুতেই তোমাকে যে বিষয়টি বলছিলাম যে শান্তনু ঠাকুর তিনি ইতিমধ্যে আশ্বাস দিয়েছেন মতুয়াবাসীদের যে এসআইআর এ যদি নাম বাদ যায় সেক্ষেত্রে সিএর মাধ্যমে নাগরিকত্ব পাবেন মতুয়ারা। একবার শোনাই আপনাদেরকে শান্তনু ঠাকুর গতকাল ঠিক কি আশ্বাস দিয়েছিলেন এই সিএ নিয়ে। সিএ যেহেতু সমাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এসআইআরও জড়িত, তাই এসব নিয়েও বার্তা দেওয়া হবে যে আপনারা সিএতে আপিল করুন। আমরা ইলেকশন কমিশনের কাছে আবেদন করব যাতে আমাদের নাম, যাদের 2000 সালের লিস্টে নাম নেই তাদের নাম যাতে না কাটা হয়। 2002-এ তো সেখানে গৃহমন্ত্রীজি অলরেডি ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন যে যারা শুধু 14 সালের 31 ডিসেম্বর নয়, 24 সালের 31 ডিসেম্বর পর্যন্ত যারা এসছেন তারা ভারতবর্ষে থাকবেন, এদের কেউ বাংলাদেশ বা পাকিস্তান, আফগানিস্তানে পাঠাতে পারবে না। এই যে সিদ্ধান্তটা, এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহ মন্ত্রণালয়ের, আমি মনে করি। আপনি বললেন যে 2000 সালে যাদের নাম নেই, যাদের নাম কাটা যাবে, এসআইআর তো নিয়ম 2000 নাম 2002 সালে, কিভাবে সম্ভব? সম্পূর্ণ একটা হচ্ছে ইলেকশন কমিশনের আন্ডারে, আর একটা হচ্ছে গৃহ মন্ত্রণালয়ের আন্ডারে। যেখানে গৃহ মন্ত্রণালয় গেজেট তৈরি করে তারা যখন ডিক্লারেশন দিয়েছেন, তাহলে এসআইআর এর নাম বাদ যাবে। সিএ করা মানে কি? সে সিটিজেন, আর সিটিজেন হলেই সে ভারতের নাগরিক, এবং নাগরিক হলেই তার ভোটার কার্ড থাকবে। তো স্বাভাবিকভাবে এই লোকগুলো তো ভারতের নাগরিক হবে, তো সেখানে আমরা আবেদন করতেই পারি। সিএতে গিয়ে সবাই অ্যাপ্লাই করুন, যারা বাংলাদেশ থেকে এসেছেন 2014 সালের আগে, তাদের সবাইকে সিএর মাধ্যমে 2014 সালের 31 ডিসেম্বর পর্যন্ত যারা এসেছেন তাদের সবাইকে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করা হবে। সিএতে সাহায্যে এতদিন হলো না, 2019-এ হয়েছে, তারপর 7 বছর কেটে গেছে। 7 বছরে কিচ্ছু ব্যবস্থা নেয়নি শান্তনু ঠাকুররা। মতুয়াদের কষ্ট, নমশূদ্রদের কষ্ট, উদ্বাস্তুদের কষ্ট সব যেমন ছিল তেমন আছে। আজকে যখন এসআইআর এর কথা হচ্ছে তখন এদের মাথায় এসছে, মাই গড, এ বাবা সাংঘাতিক হয়ে গেছে, আমরা এখন করে দেবো। অতই সোজা এখন করে দেবো, তার নিয়ম কানুন নেই। আপনারা শুনলেন রাজনৈতিক প্রতিক্রিয়া এই নিয়ে। ঝন্টুবাবুর কাছে আমি একবার চলে যাবো। ঝন্টুবাবু, ঠিক এই জায়গাটা একটু জানতে চাইবো, এই যে তড়িঘড়ি এসআইআর এ যদি নাম না ওঠে সেক্ষেত্রে সিএর মাধ্যমে নাগরিকত্বের এই যে আশ্বাস, দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তারা এই আশ্বাসটা দিচ্ছেন, হঠাৎ এই আশ্বাস দেওয়ার প্রয়োজনটা কেন হলো? এসআইআর যখন মতুয়ারা করতে যাবে তাহলে তারা কি কি প্রবলেম সেখানে ফেস করতে পারেন যে এই সিএর আশ্বাস দিতে হচ্ছে তাদেরকে? দেখুন, আশ্বাস যখন দিয়েছে এদের আশঙ্কাটাই আছে, এবং সেটা অমূলক নয়, যে এসআইআর এর মাধ্যমে একটা বড় অংশ মতুয়া ভোটারের নাম স্থান পাবে না। কারণ এসআইআর প্রক্রিয়াটা কিন্তু একটা
সুনির্দিষ্ট কনস্টিটিউশনাল ম্যান্ডেট এবং একটা নীতি আছে। 2002 এর সাথে ফ্যামিলি ম্যাচিং না হলে আপনি যে ডকুমেন্টস গুলো আপনাকে সাবমিট করতে হবে সেই ডকুমেন্টস গুলোই মিসম্যাচ হওয়া কিংবা ওপার বাংলার থেকে আসা, যেটা বলছে যারা নাগরিকত্ব পায়নি এখনো পর্যন্ত, তাদের ক্ষেত্রে দেওয়াটা খুব টাফ। ফলে কেন্দ্রীয় দুই প্রতিমন্ত্রী কিন্তু ভালো করে জানেন, তাই তড়িঘড়ি যাতে বিক্ষোভটা চরম আকার না নেয়। কারণ ইতিমধ্যে অসীম বাবু বিজেপিরই একজন বিধায়ক হুঙ্কার দিয়ে রেখেছেন যে কোনোভাবে মতুয়াদের নাম কাটা গেলে মানে তাদের দলের স্ট্যান্ডের বাইরে গিয়ে, ফলে এই যে চরম বিভ্রান্তি এবং একটা বড় ধরনের বিক্ষোভ, যে বিক্ষোভটায় শাসক তৃণমূল বেনিফিটেড হবে এবং তারা সেই ঘোড়া জলে মাছ ধরতে যাবে বা চলে গেছে ইতিমধ্যে, তা যেন না হয় এই কারণেই কিন্তু এই তড়িঘড়ি সিএর তোপটা দেওয়া হচ্ছে। আমি আপনাকে পরিষ্কার বলছি যে সংবিধানের নির্বাচন কমিশনের 16 নম্বর আর্টিকেলে স্পষ্টই বলা আছে যে আপনি বৈধ ভোটার মানে আপনি বৈধ নাগরিক, অর্থাৎ বৈধ ভোটার হতে গেলে বৈধ নাগরিক হতে হবে বা ভাইস ভার্সেস উল্টোটাও। ফলে এই জায়গায় দাঁড়িয়ে যখনই আপনি বৈধ ভোটারের তালিকায় থাকবেন না, অর্থাৎ আপনি বৈধ নাগরিক নন, এই আশঙ্কাটা যাতে বিক্ষোভ জনবিক্ষোভের রূপ নিয়ে ভোট বাক্সে 26-এর নির্বাচনে বিজেপি কে ক্ষতবিক্ষত না করে, তাই তড়িঘড়ি কিন্তু তারা এই জায়গাটা তৈরি করলো। কারণ এই এসসি এবং শিডিউল ট্রাইব বেল্ট গুলোতে বিজেপির কিন্তু শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত 2019 সাল থেকেই। ফলে তারা কোনোভাবেই চাইবে না এই নাগরিকত্বের আতঙ্কে তাদের জন্য রক্তক্ষরণটা আরো দ্রুত হয়। একেবারে অনেক ধন্যবাদ আপনাকে। 2026-এ ভবানীপুর কি হবে বিজেপি? অঙ্ক কষে দেখাচ্ছেন শুভেন্দু অধিকারী। ম্যাপিং এ 1,20,000 নাম এমনি বাদ গিয়েছে, আর এসআইআর এর পর বাদ যাবে আরো 50,000 নাম। ভবানীপুরে বিজেপির প্রতীকে যে দাঁড়াবে সেই জিতবে, এমনই দাবি শুভেন্দু অধিকারী। তো রাজস্থানের লোক, পাঞ্জাবের লোক, গুজরাটের লোক, বিহার, ঝাড়খণ্ডের, ইউপির লোককে বলেছেন যে বৈরাগত, আর এরা সব ভারতীয়। এটা কেউ বলতে পারে কখনো? পরের দিন আবার ঢোক গিলেছে, দেখবেন বুঝেছে যে একটু গোলমাল হয়ে গেছে। এই যে ভাগ করার রাজনীতি উনার আছে, এবারে কেউ ফাঁদে পড়বে না। সবাই জানে বাঁটেঙ্গে তো কাটেঙ্গে, মাঠ না মাত সবাই জানে। বিজেপির পদ্মফুল নিয়ে যে দাঁড়াবে সে জিতবে। আপনি দাঁড়াবেন? পার্টি ঠিক করবে। বিজেপি এভাবে হয় না, এটা ব্যক্তিবাদী পার্টি নয়, পরিবারবাদী পার্টি নয়। 1,20,000 অলরেডি ম্যাপিংয়ে বাদ চলে গেছে। মিনিমাম 50,000 মৃত এবং ভুয়া ভোটার আর চেতলা এলাকায় ঢুকে থাকা বাংলাদেশি মুসলিম ভোটারের নাম বাদ যাবে। তারপরে তো এই সিটে বিজেপি 30,000-এ শুরু করবে, 30,000-এ শুরু করবে, লিড 30,000 দিয়ে শুরু করবে। এই সংখ্যাতে যারা কোনোভাবে আর আসতে পারবে না তারা হলেন মৃত, তারা হলেন ডবল ট্রিপল এন্ট্রি। ক্যানিংয়েও নাম আছে, ভবানীপুরেও নাম আছে, ফলতাতেও নাম আছে, ভবানীপুরেও নাম আছে। সে বাবুদের খেলা শেষ হলো। আর বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এটা চাচা ফিরাদ হাকিম চেষ্টা করলেও তুলতে পারবে। চ্যালেঞ্জ করছি শুভেন্দু অধিকারী, আপনি যদি বাপের বেটা হয়ে থাকেন, আপনি যদি এক কথার মানুষ হয়ে থাকেন, হিম্মত থাকলে ভবানীপুরে এসে দাঁড়ান। আগের দিন বড় বড় ডায়লগ দিয়েছিলেন, পরে আবার অন্য কোন মন্ডল কার্যকর্তাকে বলির পাঠা করে নিজে পালিয়ে যাবেন অন্যকে গাছে তুলে মই কেড়ে নিয়ে। যদি মুরত থাকে ভবানীপুরে দাঁড়ান। 21-এর নির্বাচনে শোভনদেব চট্টোপাধ্যায় 28,000 ভোটে জিতেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাই ইলেকশনে 56,000 তার ডবলে জিতেছিলেন। আর আপনি দাঁড়ান 56,000-এর ডবল 1,12,000 ভোটে আপনাকে ভবানীপুর হারাবে। বাংলার নব মির্জাফরকে উচিত শিক্ষায় ভবানীপুরের মাটি দেবে। এসআইআর করুন, যা খুশি করুন, যদি বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অপচেষ্টা হয়, বাংলার মানুষ আগেও রুখেছে, এখনো রুখবে। নন্দীগ্রামের কায়দায় এখানে লোডশেডিং করে যেটা যাবে না শুভেন্দু বাবু। মুরত থাকলে ভবানীপুরে দাঁড়ান। ভবানীপুরের মানুষ, কলকাতার মানুষ, আমরা আপনাকে শিক্ষা দিয়ে বুঝিয়ে দেব যে বাংলা তার নিজের মেয়েকেই চেয়েছে, আগামী দিনও বাংলা ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাইবে। এসআইআর ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। এসআইআর নিয়ে এবার বেপরোয়া মন্তব্য পূর্ব বর্ধমানের তৃণমূল বিধায়কের। তালিকা থেকে একটাও বৈধ ভোটারের নাম বাদ গেলে বিজেপি কর্মীদের জ্বালানোর হুঁশিয়ারি নিশীথ মালিকের। এসআইআর করে প্রকৃত ভোটারদের নাম বাদ দিতে চাইছে বিজেপি, এমনই অভিযোগ এই শাসক বিধায়কের। রবিবার ভোটারদের অধিকার রক্ষার দাবিতে মিছিল বর্ধমান 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের। আর তৃণমূল বিধায়কের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া বিজেপি।
যারা প্রকৃত ভোটার তাদের যদি একটা নামও বাদ যায় তাহলে কিন্তু আমাদের বর্ধমান উত্তর বিধানসভা বর্ধমান 2 নম্বর ব্লকে আমরা কিন্তু প্রত্যেকটা বিজেপিকে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেবো। আমরা কিন্তু আমাদের সিদ্ধান্ত একটাই নিয়েছি, এসআইআর নিয়ে যেভাবে তারা বদনাম করার একটা চেষ্টা করছে, এসআইআর করে ভোটাধিকার তাদের কেড়ে নেবার চক্রান্ত করছে। এসব বক্তব্য মানুষ তখনই রাখে যখন রাজনৈতিকভাবে কেউ পুরোপুরি দেউলিয়া হয়ে যায়, যখন রাজনৈতিকভাবে লড়াই করার কোনো ক্ষমতায় থাকে না, তখন এইসব ভয় এইসব ভীতি দেখানোর চেষ্টা করে। কিন্তু একটা জিনিস পরিষ্কারভাবে বলে রাখা ভালো যে ভয় ভীতি যাই দেখার, এসআইআর যখন শুরু হবে বেশি বাড়াবাড়ি করলে কেন্দ্রীয় বাহিনী এমন ধোলাই দেবে তখন আগুন জ্বালানো তো দূরের কথা, আগুনটা নিজের কোথায় ধরবে তখন সেটা খুঁজে পাবে না, তখন আগুন নেভানোর বন্দোবস্ত করতে ব্যস্ত থাকবে। ফের অনুব্রত মণ্ডলের মুখে খেলা হবে, 26-এ আবার রাজ্য জুড়ে খেলা হবে বললেন কেষ্ট মণ্ডল। শুনুন। মমতা ব্যানার্জি আসার পর আবার খেলা স্টার্ট করলো। 26-এ ইলেকশনের আগে মাঠপলসাতে এখানে পশ্চিমবাংলা জুড়ে খেলা হবে, চিন্তা করেন না, খেলা 100বার হবে এবং আপনারাও খেলবেন, আমরাও খেলবো, সবাই মিলে একসঙ্গে খেলবো এবং জয়লাভ করব, কথা দিয়ে গেলাম। খেলে হারবো না, খেলে জিতবো। আমরা বলছি সুন্দর পরিবেশ, আপনারা খেলাধুলো করুন, খুব ভালো লাগবে। আবার পরে মাঠ পলসায় এই মাঠে মিটিং করে যাব, কথা দিয়ে গেলাম। 26-এ ভোটের আগে তৃণমূলের কোন্দলে ফের রক্তাক্ত বীরভূমের নানুর। ক্যানাল পাড়ে গাছ কাটা নিয়ে কেষ্ট কাজল গোষ্ঠীর সংঘর্ষ, কাজলের অনুগামীরা বাধা দিয়ে মারধরের অভিযোগ এবং হামলায় মাথা ফেটেছে একজনের। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। গাছের গাড়ি আটকে দিয়েছিলাম, ওটার একটা ভাগ আমরা পাওয়া যায়। বেআইনি গাছ নিয়ে ওরা কারবার করছে, রাতে রাতে গাছ পাচার করছে, ওই জন্য আটকাই দিয়েছি। আমাকে এইরকম আছে। দোলন শেখ কোন কোনো দল করে? কেষ্ট মণ্ডলের দল করে দোলন শেখ। আপনারা কোন দল করেন? আমরা কাজল শেখের সভাপতি দল করি। চুরি করে গাছ রাতে রাতে পাচার করছে ওরা। আচ্ছা, ওরা তো ডাকাত। কেষ্ট মণ্ডলের পুষি রেখে দিয়েছে গুন্ডা বাহিনী, মিশিং দেখিন মারধর। আচ্ছা, কোথায় গাছ কাটছিলেন? গ্রামের ভেতরে, ওই বান্ধে গা দিয়ে। বীরভূমের নানুরের পর এবারে রানীবাঁধ, বাঁকুড়ার রানীবাঁধে সেখানেও শাসকের গোষ্ঠী সংঘর্ষ। দলের এক নেতাকে বাড়ি থেকে ডেকে এনে বেধড়ক মারধর, ব্লক যুব সভাপতি এবং তার অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ। কি কারণে কোন্দল, জল্পনা তুঙ্গে। বিধানসভা নির্বাচন যতই এগোচ্ছে ততই যেন রাজ্যের দিকে দিকে তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্বগুলো প্রকাশ্যে আসছে। এবারে মালদার হরিশ্চন্দ্রপুরে সেখানেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে চরমে। তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলনে নামার হুমকি তৃণমূলেরই, আতঙ্কে হরিশ্চন্দ্রপুরের বাসিন্দারা। গোষ্ঠীদ্বন্দ্বের প্রভাব পড়বে 26-এর ভোটে, বিস্ফোরক দাবি তৃণমূল নেতাদের। আমরা গোষ্ঠী টোষ্ঠী কিছু বুঝি না। হরিশ্চন্দ্রপুরে তৃণমূল কংগ্রেস কর্মীরা মার খাবে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা কেস খাবে, এটা আমরা মেনে নিতে পারবো না। তৃণমূল কংগ্রেস করলেই কেউ যদি করে, সে যদি ভাবে যে আমরা ওই দাঙ্গা করার, সন্ত্রাস তৈরি করার লাইসেন্স পেয়ে গেছি, তাহলে ভুল ভাবছে। মমতা ব্যানার্জি আছে, অভিষেক ব্যানার্জি সব দেখছে, সব নজরে আছে। আর যারা এটা করছে আমরা তাদের বিরুদ্ধে এটা করতে দেব না। প্রয়োজন পড়লে হরিশ্চন্দ্রপুরের সাধারণ মানুষকে নিয়ে আমরা লড়াই সংগ্রামে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে নামব। যারা এসব করছে তারা এটাই যে নতুন সেরকমও কিছু না, তারা একের পর এক ঘটনা ঘটিয়ে চলেছে। তারা ভাবছে এলাকাকে অশান্ত করে মানুষকে ভয় দেখিয়ে মানে তারা রাজনীতি করতে চাইছে, কিন্তু এটা আমাদের দলের কালচার না। আমি মনে করি তারা আমাদের দলেরও না। যদি আমাদের দলকে যদি তারা ভালোবাসতো, যদি তারা সত্যি অরিজিনাল তৃণমূল থাকতো, তাহলে তারা এসব কাজ করে বেড়াতো না। এতদিন তো গোষ্ঠীদ্বন্দ্বটা তৃণমূলের মধ্যে ছিল। বারবার আপনাদের সংবাদ মাধ্যমে একটাই কথা বলেছি যে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর উপর চড়াও। এই যে মা মাটি মানুষের সরকার, আপনাকে বলেছিলাম মানুষ তাদের দলের মধ্যেই সুরক্ষিত নয়। তার কারণ হচ্ছে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে মারছে আয়ে দিন। সেটা শুধু হরিশ্চন্দ্রপুর এলাকাতে নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে এক তৃণমূল আরেক তৃণমূলকে মারছে। তার মানে কি, এদের ভাগ বাটোয়ারাকে নিয়ে এই ধরনের ঘটনা দেখতে পাচ্ছি। আর বারবার বলেছি আপনার সংবাদ মাধ্যমে, সাধারণ মানুষ মোটেই সুরক্ষিত নয়।
26-এ ভোটের আগে গোষ্ঠী কন্দল নিয়ে ফের বিস্ফোরক উদয়ন গুহ। কোচবিহারে গোষ্ঠী সংঘর্ষে দলের একাংশকেই দায়ী করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। কিছু নেতার উস্কানিতেই কোন্দল, দলীয় নেতৃত্বর গায়ে কাদা লাগাতে এবং দলকে ছোট করতে এমন ঘটনা। দলের উচিত অবিলম্বে এদের দল থেকে বহিষ্কার করা। গোষ্ঠী কন্দল নিয়ে বার্তা উদয়ন গুহ। মন্ত্রীর চোখে তৃণমূলের বিভীষণ কারা? কোচবিহারে কারা ক্ষতি করছে তৃণমূলের? কোচবিহার জেলার কিছু নেতা, পরিষ্কারভাবে আমি বলতে বাধ্য হচ্ছি, তাদের উস্কানিতে এই ধরনের ঘটনা কোথাও কোথাও ঘটছে। তারা একদম পরিষ্কারভাবে কোচবিহারে যারা এখন দলীয় নেতৃত্ব আছে তাদের গায়ে কাদা লাগাবার জন্য, দলকে ছোট করবার জন্য এবং তাদের যে ইমেজ রাজ্য পার্টির কাছে খাটো করে দেওয়ার জন্য তারা এই ধরনের ঘটনা ঘটিয়ে দলের ক্ষতি করছে। দলের উচিত অবিলম্বে এদেরকে শাস্তিমূলক ব্যবস্থা এদের বিরুদ্ধে নিয়ে এদেরকে দল থেকে বহিষ্কার করে দেওয়া উচিত এবং পুলিশেরও উচিত যে আইনগত যে ব্যবস্থা সেটা এদের বিরুদ্ধে নেওয়া। কে কার লোক, কে কার সাথে আছে সেসব না দেখে কঠিন শাস্তির মুখে এদের ফেলা। যারা দলে থেকে দলের এই ধরনের ক্ষতি করার চেষ্টা করে তাদের দলে না থাকলেও চলে। আর এবারে আমরা নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা, দুর্গাপুজোর বিপদ কি? জগদ্ধাত্রী পুজোতেও থাকবে। কমলেশ রয়েছেন আমাদের সহকর্মী, সরাসরি নিউজ রুম থেকে আমি কমলেশের কাছে চলে যাবো। কমলেশ, এই মুহূর্তে কি বলছে আবহাওয়া? ঘূর্ণিঝড়ের প্রভাবে কমলা সতর্কতা কোন কোন এলাকাতে রয়েছে? দেখো, যে ঘূর্ণিঝড় মন্থা আজ সৃষ্টি হয়েছে সেই ঘূর্ণিঝড় মন্থা অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়বে। আমি একটু ম্যাপে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এই ঘূর্ণিঝড় মন্থা এই মুহূর্তে বঙ্গোপসাগরে রয়েছে, মোটামুটি ভাইজাগ থেকে বিশাখাপত্তনম থেকে 600 কিলোমিটার দূরে। এটা আগামীকাল বিকেল নাগাদ এই কাকিনাড়া উপকূল হয়ে স্থলভাগে ঢুকবে। ফলে এইটা হচ্ছে পশ্চিমবঙ্গ উপকূল। ফলে ঘূর্ণিঝড়ের যে সরাসরি আঘাত যেটা বুঝি আমরা, সেটা আমাদের উপকূলে এসে পড়ছে না। হয়তো উপকূলে একটু দমকা বাতাস বইতে পারে, কিন্তু ওই পর্যন্তই। কিন্তু এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল পরবর্তী যে অভিমুখ, যেটা মনে হচ্ছে উড়িষ্যা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ হয়ে এটা উত্তরপ্রদেশ এবং পরবর্তীকালে হিমালয়ের কোলে পৌঁছে যেতে পারে। এই ঘূর্ণিঝড় যখন আস্তে আস্তে ঢোকার পরে তার যে নিম্নচাপ সেটা এই অঞ্চলে চলে আসতে পারে এবং তার প্রভাবেই মূল আশঙ্কাটা রয়েছে জগদ্ধাত্রী পুজোর সময় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি বদলা, কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। কিন্তু আশঙ্কাটা মূল হচ্ছে উত্তরবঙ্গে। যে ছবি আমরা উত্তরবঙ্গে দুর্গাপুজোর ঠিক পরপরই দেখেছিলাম, উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি হয়ে গিয়েছিল, ঠিক সেরকমই একটা পরিস্থিতি এখানে তৈরি হয়েছে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের বেশ কিছু জেলা, দার্জিলিং, কালিম্পংয়ের মতো জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে। মূল আশঙ্কাটা অক্টোবরের শেষ দিন অর্থাৎ 31শে অক্টোবর শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কমলা সতর্কতা জারি করা হয়েছে। এবং পার্শ্ববর্তী নেপালেও প্রবল বৃষ্টি হতে পারে, সিকিমেও ভারী বৃষ্টি হতে পারে। এই নিম্ন ঘূর্ণিঝড় যখন স্থলভাগে ঢুকে পড়বে তারপরে দক্ষিণবঙ্গ তো বটেই, মূলত উত্তরবঙ্গে বেশি বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। এমনকি উত্তর যাচ্ছে শুক্রবার উত্তরের 5 জেলায় অতি ভারী বৃষ্টির একটা সতর্কতা রয়েছে। কাল থেকে 4 দিন দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। ধন্যবাদ কমলেশ। ঘূর্ণিঝড় মন্থা নিয়ে চিন্তায় ঘাটালের কৃষকরা। পাকা ধান ঘরে তুলতে ব্যস্ততা। মন্থার প্রভাব ঝড় বৃষ্টি হলে ধান চাষে ব্যাপক একটা ক্ষতি হবে, অন্তত এমনটাই আশঙ্কা করছেন কৃষকরা। যদি বৃষ্টি হয়, ওই জমি চাষ দেওয়া হয়েছে, যদি এরপরে যদি বৃষ্টি হয় আমাদের ক্ষতিগ্রস্ত হবে। তাড়াহুড়া করে ক্ষতি হবে। আমাদের যে জমিগুলো চাষ হয়েছে, আলু বীজ লেসা হয়েছে, সার ফার সব খাওয়ানো হয়ে গেছে, এরপরে জল হয়, জমি রেডি হয়ে গেছে, ওগুলো চাষ করবো বলে আমরা রেডি। এরপরে যদি বৃষ্টি হয় সেটা পিছিয়ে যাবে, আমাদের অনেক বহুদিন পিছিয়ে যেতে পারে, আবার পুনরায় চাষ করতে হবে। না, পরে চাষ হবে না, সময় পেরিয়ে গেলে এটা একটা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে। কারণ পোগরার চাষটা যেটা বীজ মানুষ কিনে রেখেছিল সেটা লাগাতে পারবেন, সেটা পেছিয়ে যাবে চাষ। আর এই ধান একবারে মই দেয়া হয়ে যাবে। একে ধানটা শোষকে শেষ করে দিয়েছে। আমাদের চন্দ্রকোনা ব্লকটা একবারে শোষকে শেষ, মানে বীজ দিয়েও আমরা আটকাতে পারছি না। আর ধানটা শোষক বাদ দিয়েও যে জলটা হয়েছিল, একটু বৃষ্টি হয়েছিল না, তাতে থোড়ে ধানটার জল ঢুকে গেছে, সব চোটা লেগে গেছে, তার উপরে শোষক, মানে ধানটা ব্যাপক ক্ষতি। এবং এই জলটা হলে ডবল ক্ষতি হয়ে যাবে। বৃষ্টি হলে নষ্ট হয়ে যাবে তো ধান, একদম বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে, আরও নষ্ট হবে বেশি, আর নষ্ট হয়ে যাবে।
উপরন্ত বৃষ্টি হলে যে আলু চাষ পিছিয়ে যাবে। একে তো বাদ হয়নি মাটি, আবার তার উপরে যদি বৃষ্টি হয়ে যায় এভাবে কি চাষ হবে? কাঁচায় কাটা হয়ে যাচ্ছে পুরো একবার ধানটা। এই বৃষ্টি আসে নাকি এই ভয়ে ঝেড়ে নিচ্ছে, মেঘ খারাপ তো। হ্যাঁ, বৃষ্টি হলে ধান ভিজে যাবে, ধান ভিজালে ধানের তো ক্ষতি হবে, আকুর হয়ে যাবে, ধানটা নষ্টই হয়ে যাবে, তাই না? ধানের পরে আলু চাষ হবে, সেটা পিছিয়ে যাবে। অতিবৃষ্টির জের সঙ্গে পোকার উপদ্রব, বিঘের পর বিঘে জমি ধান নষ্ট হয়ে যাচ্ছে। কোথাও ধান গাছ লাল হয়ে যাচ্ছে, আবার কোথাও ধান গাছের গোড়া পচে যাচ্ছে। কেতুগ্রাম জুড়ে চাষিদের কপালে চিন্তার ভাঁজ। কীটনাশক প্রয়োগ করেও কোনো লাভের লাভ কিছু হচ্ছে না বলে অভিযোগ। আমন ধান চাষ করে আর্থিক ক্ষতির মুখে চাষিরা। কাটোয়া 1 নম্বর এবং 2 নম্বর, কেতুগ্রাম 1 এবং 2 এবং মঙ্গলকোটে মিলিয়ে মোট প্রায় 70,000 হেক্টর জমিতে ধানের ফসল নষ্ট হয়েছে। পোকায় সব খেয়ে দিচ্ছে এবং মানে ধানের গোড়া পচে যাচ্ছে, হলুদ হয়ে বসে যাচ্ছে, ক্লোরোফিল উৎপাদন করতে দিচ্ছে না, গাছের বৃদ্ধি একদম নষ্ট করে দিচ্ছে। ব্যাংকে থেকে 50,000 টাকা লোন নিয়েছি চাষ করার জন্যে। আমার 9 বিঘে জায়গা ধান লাগিয়েছে, আমার একটা ধান নাইকো, আমার সব ধান লাল হয়ে গেছে। আমি টাকাটা কী করে শোধ করবো? আমার টাকা তো শোধ করার কোনো উপায় নাই, আমার গলায় দড়ি দিয়ে মরা ছাড়া আমার কোনো উপায় নাই। তো সব লাল হয়ে যাচ্ছে ধান, আবার কাটতে খরচটাই উঠবে না। এবার এইটা আরও আমাদের গলকগুলো হবে যে ধানটা কাটবো কী করে, যেটা কাটতে যাবো সে ট্র্যাক্টরের পয়সাটাই কোত্থেকে দেবে। এখন যারা বাইরে একটা ছেলেপিলে কাজবাজ করছে তারা কোনো রকমের জীবিকা করে এখন বেঁচে আছে, আর এমনি মধ্যবিত্তি চাষি তাদেরকে নিয়ে দানা খাওয়া ছাড়া কোনো উপায় নেই। বাবা কি করবো এখন, কোনো কিছু তো উপায় কি আছে? চাষারা ধান কি পাওয়া যাবে? ধান কিছু পাবো না, পোকায় নষ্ট করে দিয়েছে।